সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি সাবিনা রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওলজি, ঢাকা কলেজ, ঢাকা। করোনাকালীন সময়ে বেশ অনেকটা দিন তোমাদের সরাসরি পাঠদান থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে সরাসরি পাঠদান থেকে বিরত থেকে আসলেও খুব ভালো বোধ হচ্ছে না, অনেক মিস করছি তোমাদের। তো তারপরেও কিছু করার নেই, এভাবেই চালিয়ে নিতে হবে। তবে আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতি চেঞ্জ হবে। সেই দোয়াই করো তোমরা সকলে, যাতে আমরা সরাসরি ক্লাসে তোমাদের সাথে সরাসরি ইন্টারাকশন হয়, তোমরাও এনজয় করো এবং পাশাপাশি আমরাও এনজয় করি। তা আজকে আমি এমএসসি এন্টোমোলজি ইনসেক্ট বিহেভিয়ার উপরে একটা ক্লাস নিচ্ছি। আজকে আমার শুরুটা ক্লাসটা। তো এখানে তোমাদেরকে একটা কথা বলি যে ইনসেক্ট বলতেই বুঝতে পারছো পতঙ্গ, এবং ইনসেক্ট বিহেভিয়ার যে আচরণ পতঙ্গেদের, এদের তো আসলে অনেক ধরনের আচরণ আছে, প্রজনন আচরণ আছে, এদের সামাজিক আচরণ আছে, এবং ওদের যে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সবগুলোই কিন্তু তোমার এই আচরণের মধ্যেই পড়ে। তো এই যে পতঙ্গকুলের মধ্যে হোক বা যে কোনো প্রাণীদের মধ্যেই হোক, তোমার এই যে সামাজিক যে সোশ্যাল বিহেভিয়ার নিয়ে আমরা যে কথাটা বলবো, ইনসেক্ট বিহেভিয়ারের তো আসলে অনেকগুলো বিষয় আছে। তার মধ্যে সোশ্যাল যে বিহেভিয়ারটা নিয়ে আমরা স্টার্টিংয়ে যে কথা বলবো, সেটা আসলে একটা অনন্য ধরনের বৈশিষ্ট্য সোশ্যাল বিহেভিয়ার, এবং এটা কিন্তু সকল প্রাণী বা সকল পতঙ্গের মধ্যে কিন্তু এটা পরিলক্ষিত হয় না। কেন হয় না? আসলে কিছু কিছু মেরুদণ্ডী প্রাণী আছে এবং কিছু কিছু পতঙ্গ আছে যাদের মধ্যে এই সামাজিক আচরণটা লক্ষ্য করা যায়। খ্রিস্ট জন্মের 400 বছর আগেই কিন্তু বিজ্ঞানী অ্যারিস্টটলের নাম তো তোমরা সবাই শুনেছ। উনি কিন্তু এই ব্যাপারে বেশ অনেকটা মানে অনেক কিছু পরিলক্ষিত হয়ে উনি কিন্তু দেখিয়েছেন যে এই যে সামাজিক যে পতঙ্গ থাকে, যেমন ধরো মৌমাছিদের মধ্যে উনি লক্ষ্য করেন যে একই কলোনির যে সদস্য আছে, তারা বিভিন্ন নৃত্যের মাধ্যমে বা এক ধরনের নৃত্য, ওদের দুই ধরনের নৃত্য আছে, ওই নৃত্যের মাধ্যমে কি করে অন্যান্য সদস্যদেরকে তারা ওরা মানে খাদ্যের উৎসই বলো বা অন্যান্য যে তাদের বিভিন্ন সোশ্যাল যে বিহেভিয়ার আছে, সেই উৎসের দিকে তারা তাদের দূরত্ব অথবা অন্যান্য বিষয়গুলো বুঝিয়ে থাকে। তো এই যে বিষয়টা, এটা আসলে অনেক আগে থেকেই এটা আবিষ্কৃত হয়েছে, এবং এই সোশ্যাল আচরণটা আসলে একই প্রজাতির সদস্যদের মধ্যে পারস্পরিক যে নির্ভরশীলতা, হ্যাঁ, বা সহযোগিতার মাধ্যমে কিন্তু এই আচরণগুলো গড়ে ওঠে। আসলে একই প্রজাতির যে বিভিন্ন যে একটা যে কলোনি থাকে, সে কলোনির মধ্যে যে বিভিন্ন সদস্য থাকে, তাদের মধ্যে দেখা যায় বিভিন্ন শ্রম বন্টন এবং বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে ওরা মানে সোশ্যাল আচরণটা তৈরি করে থাকে, এবং এটা একেবারেই প্রাকৃতিক। এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এদের যে কয়েকটা কাস্ট থাকে এক একটা কলোনিতে, যেমন ধরো মৌমাছিতে বলো বা উই পোকাতে বলো, পিঁপড়া বা বোলতা, এই সবগুলোই কিন্তু আমাদের সামাজিক পতঙ্গ। এগুলোর মধ্যে দেখা যায় শ্রম বন্টনে ওদের কোনো মতানৈক্য নাই, মতভেদ নাই, এবং যার যার কাস্ট অনুযায়ী তারা তাদের শ্রম বন্টনটাকে ভাগ করে নিয়েছে এবং সেইভাবেই চলে, এবং এতে কোনো ঝামেলাও তৈরি হয় না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সোশ্যাল বিহেভিয়ারটা হয়, সেটা কিন্তু এদের বিভিন্ন রাসায়নিক এবং শারীরবৃত্তীয় কার্যকলাপ প্রভাব বিস্তার করে এই সোশ্যাল আচরণের উপরে। আচ্ছা, এখন বলে রাখি যে ধরো সামাজিক তো অনেক ধরনের প্রাণী আছেই, আর যেহেতু আমরা আজকে ইনসেক্ট নিয়ে কথা বলছি এবং তার বিহেভিয়ার এবং তার সোশ্যাল বিহেভিয়ারটা নিয়েই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অনেকগুলো বর্গ আছে
পতঙ্গের, তাদের মধ্যে উল্লেখযোগ্য আমরা হাইমেনোপটেরা এবং আইসোপটেরা। আইসোপটেরা তোমরা জানো উই পোকা, আর হাইমেনোপটেরাতে আছে তোমার হচ্ছে মৌমাছি, পিঁপড়া, বোলতা। তোমরা এই বিশেষ 4টা পতঙ্গকে খুব বেশি তোমরা জানো হয়তো যে এদের মধ্যে সোশ্যাল বিহেভিয়ারটা খুব বেশি, অর্থাৎ এদের কলোনির মধ্যে শ্রমবন্টন অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বিদ্যমান, এইভাবে ওদের সামাজিক আচরণটা গড়ে ওঠে। আচ্ছা, এখন এই যে আমরা অনেকগুলা পতঙ্গের যে বর্গ বললাম, দুটো মেইনলি, এটার মধ্যে একেবারেই সম্পূর্ণ ধরনের সামাজিক আচরণ লক্ষ্য করা যায়। এছাড়া সমগ্র যে সম্পূর্ণ পতঙ্গ শ্রেণীর মোট 7টা বর্গের পতঙ্গ সমূহ কি করে, প্রাথমিক থেকে পরিপূর্ণ সামাজিক আচরণ কিন্তু প্রদর্শন করে। এর মধ্যে 1 নম্বর আছে অর্থোপটেরা। হ্যাঁ, এসে আমি একটু লিখে দিই যে অর্থোপটেরাতে কি কি আছে। ককরোচ, ককরোচ, তারপরে কি রাইলোটালপা। কি বললাম তাহলে? ককরোচ এবং রাইলোটালপা। তো এই 1 2 3 4 5 6 7 এই 7টা বর্গের পতঙ্গ সমূহ কি করে, প্রাথমিক থেকে পরিপূর্ণ সামাজিক আচরণ প্রদর্শন করে। আচ্ছা, আরেকটা আছে বর্গ ডার্মাপটেরা, ইয়ারউইকস। আইসোপটেরা একটু আগে বলেছি, টার্মাইটস অর্থাৎ উই পোকা। এমবায়োপটেরাতে ওয়েব স্পিনার্স। সকোপটেরাতে আছে বুকলাইস, হ্যাঁ বইয়ের পোকা যেগুলা। কোলিওপটেরাতে আছে বিটেলগুলা। হাইমেনোপটেরাতে আছে বি, ওয়াস্প এবং অ্যান্টস অর্থাৎ মৌমাছি, বোলতা এবং পিঁপড়া। তাহলে আমরা 7টা পেয়েছি, তাই না? অর্থোপটেরা, ডার্মাপটেরা, আইসোপটেরা, এমবায়োপটেরা, সকোপটেরা, কোলিওপটেরা এবং হাইমেনোপটেরা। শিক্ষার্থীরা, তখন বোধহয় তোমাদের একটু বোর্ডে দেখতে বোধহয় একটু কষ্ট হয়েছে, তো আমি আরেকবার একটু বলে দিই। অর্থোপটেরা যে 7টা বর্গ পতঙ্গ সমূহ প্রাথমিক থেকে পরিপূর্ণ সামাজিক, মানে প্রথম থেকে ওরা সামাজিক আচরণটা প্রদর্শন করে। অর্থোপটেরাতে আমি বলেছি ককরোচ, রাইলোটালপা, তারপর হচ্ছে ডার্মাপটেরাতে ইয়ারউইকস, আইসোপটেরা টার্মাইটস উই পোকা, এমবায়োপটেরা ওয়েব স্পিনার্স, সকোপটেরা বুকলাইস ওই যে বইয়ের পোকা যেটা, কোলিওপটেরা তোমরা কি দেখতে পাচ্ছ না? কোলিওপটেরা হচ্ছে বিটল, বিভিন্ন বিটল। তারপর হাইমেনোপটেরা হচ্ছে বি, ওয়াস্প এবং অ্যান্টস। হ্যাঁ, আচ্ছা, একটা বিষয়, এই যে জীবনযাপনের পদ্ধতির উপর ভিত্তি করে পতঙ্গকে 3টা ভাগে ভাগ করা যায়। একাকী পতঙ্গ, অস্থায়ী সমাবেশকারী পতঙ্গ এবং প্রকৃত সামাজিক পতঙ্গ। আচ্ছা, একাকী পতঙ্গ কারা জানো? একাকী পতঙ্গ হচ্ছে এরা বেশিরভাগ সময় স্ত্রী বা পুরুষ একাকী জীবনযাপন করে। শুধু এরা ওই প্রজননের সময় একসাথে হয়, এবং স্ত্রী যে পতঙ্গগুলো থাকে এরা ডিম পাড়ার সময় বা ডিম পাড়ার শেষেই কিন্তু মারা যায়, মানে ওরা আসলে একাকী। অস্থায়ী সমাবেশকারী পতঙ্গ হচ্ছে উদ্দীপকের উপর ভিত্তি করে এরা অস্থায়ীভাবে সমাবেশ করে। যেমন ধরো কোনো যদি জায়গায় আলোটা ছড়াও সন্ধ্যার পরে বা এমনিতে, ওই আলোর যে উদ্দীপকটা থাকে সেটাকে ভিত্তি করে অনেক পতঙ্গ, বিভিন্ন প্রজাতির পতঙ্গ কিন্তু এসে সমাবেশ করে বা সন্নিবেশিত হয় আর ওই জায়গাটায়, অর্থাৎ আলোর উপরে। এটার একটা ভালো উদাহরণ কি পঙ্গপাল দেখবা যে দেখা যায় কয়েক লক্ষ পঙ্গপাল অনেক সময় এরা একেবারে একসাথে বিভিন্ন শস্য ক্ষেত শেষ করে ফেলে। এটা একটা ভয়াবহ মহামারী হিসেবে কিন্তু দেখা দেয় যে না, একসাথে অনেক পঙ্গপাল, হ্যাঁ লোকাস্ট যেটা আমরা বলি, লোকাস্ট, তারা সমাবেশ করে এইভাবে শেষ করে। আচ্ছা, প্রকৃত সামাজিক পতঙ্গ সুনির্দিষ্ট আচরণ স্তর ও বৈশিষ্ট্য প্রকাশিত হয় প্রকৃত সামাজিক পতঙ্গতে।
সেগুলো হচ্ছে, যেমন ধরো বৃহৎ জনসংখ্যা, বিস্তৃত বাসা। বৃহৎ জনসংখ্যা হচ্ছে লার্জ পপুলেশন, বিস্তৃত বাসা হচ্ছে এলাবোরেট নেস্টস। জাতি প্রথা হচ্ছে কাস্ট, কাস্ট সিস্টেম। তারপর হচ্ছে কি যোগাযোগ, কমিউনিকেশন, সমন্বিত সংযোগ, কোহেসিভনেস। তারপর হচ্ছে বাৎসল্য আচরণ, প্যারেন্টাল কেয়ার। তারপর হচ্ছে প্রোফাল্যাক্সিস, সোয়ার্মিং, এবং আত্মরক্ষার কৌশল হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস বা ডিভিটস। হ্যাঁ, আচ্ছা এখন আসলে আমরা একটু ক্লোজ করে দেখি এক একটা বৈশিষ্ট্য। এই যে এখানে বৃহৎ জনসংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করি, একটু জুম করে দাও। আচ্ছা তোমরা লক্ষ্য করো আমার ছাত্রছাত্রীরা, বৃহৎ জনসংখ্যা যেটা, সেটা হচ্ছে পতঙ্গের যে সামাজিক জীবনধারা বিকাশে এদের পতঙ্গ সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও প্রজাতি ভেদে কলোনিতে সদস্যের সংখ্যার তারতম্য দেখা যায়, পিঁপড়াদের সংখ্যা কি হয় কয়েক ডজন থেকে কয়েক লক্ষ হতে পারে। আবার উই পোকাদের ক্ষেত্রেও জনসংখ্যা প্রায় 10 লক্ষের উপরে থাকে। তেমনি মৌমাছিদের একক সামাজিক সংগঠনে প্রায় 40 থেকে 50,000 সদস্য কিন্তু থাকতে পারে। বৃহৎ জনসংখ্যা আমরা এটা গেল। এরপরে আসো বিস্তৃত বাসা। বিস্তৃত বাসার ক্ষেত্রে আমরা বলি প্রকৃত সামাজিক পতঙ্গ কি করে, তাদের বসবাসের জন্য একটা নির্দিষ্ট স্থান নির্বাচন করে বাসা নির্মাণ করে। এদের বাসাগুলো বেশ বিস্তৃত হয়। এদের বাসস্থান অসংখ্য প্রকোষ্ঠ এবং গ্যালারিতে বিভক্ত থাকে। এমনকি ছত্রাক চাষের জন্য বাগানও থাকে। গাছ, দালান কোঠা, কাঠের আসবাবপত্র, মাটির নিচে এবং উপরে প্রভৃতি স্থানে পতঙ্গ তাদের বাসস্থান নির্মাণ করে থাকে। এরপরে আসে জাতি প্রথা। জাতি প্রথা হচ্ছে কি সামাজিক পতঙ্গের সামাজিক আচরণের প্রয়োজনে উপনিবেশের সদস্যদের মধ্যে বিভিন্ন গঠনগত কি হয় পার্থক্য বিশিষ্ট দলের উৎপত্তি হয়। এইসব দলের বিভিন্ন সদস্যদের কাস্ট বলে। আর এই সকল কাস্টের সদস্যদের শ্রম বন্টনের যে প্রক্রিয়াটাকে কাস্ট সিস্টেম বলে। আবার পতঙ্গে কি হয় জানো, পলিমরফিজম বা বহুরূপতার মতন বৈশিষ্ট্য দেখা যায়। পলিমরফিজম যে শব্দটা আছে, পলি এবং মরফি অর্থাৎ রূপ, এই দুটা গ্রিক শব্দ থেকে এসেছে। পলিমরফিজম বলতে একই প্রজাতির বিভিন্ন সদস্য, জাতি প্রথা বলছি, কলোনি গঠন করে বসবাসকারী ভিন্ন ভিন্ন কাজের প্রেক্ষিতে সদস্যদের মধ্যে গঠনগত পার্থক্য প্রকাশের প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ কার্যগত পার্থক্যের কারণে গঠনগত পার্থক্য ফুটে ওঠে। শ্রম বিভাজনের ফলশ্রুতিতে বহুরূপতার বিকাশ ঘটে থাকে। এরপরে আসে যোগাযোগ, কমিউনিকেশন। হ্যাঁ, সামাজিক পতঙ্গগণ কি করে, রাসায়নিক উপাদান, দর্শন, শ্রবণ ইত্যাদি কৌশল যেগুলো আছে এগুলো পরস্পরের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করে। কি কি ব্যবহার করে, রাসায়নিক উপাদান, দর্শন, শ্রবণ, হ্যাঁ, এইসব কৌশলগুলোকে ওরা যোগাযোগের মাধ্যম বা রক্ষার জন্য ব্যবহার করে। একই প্রজাতির সদস্যগণ তাদের দেহের অন্তঃক্ষরা এন্ডোক্রাইন গ্রন্থি নিঃসৃত রাসায়নিক উপাদান ফেরোমন দ্বারা পরস্পরের মধ্যে যোগাযোগ রক্ষা করে। তোমরা কিন্তু এই বিষয়টা জানো যে ওরা কিভাবে যোগাযোগ রক্ষা করে। ফেরোমন আছে না, ওদের বডি থেকে যে এক ধরনের রাসায়নিক যে পদার্থ বের হয়, এক ধরনের হরমোন, সেটাই কিন্তু ওরা যোগাযোগ রাখার জন্য এটা ফেরোমন দিয়ে ওরা আরেকজনকে বিষয়টা জানায় কোনো কিছু। এই ফেরোমনের মধ্যে রয়েছে বি অ্যাট্রাক্ট্যান্স, কুইন সাবস্ট্যান্স এবং আরো অনেক প্রকার পদার্থ যেটা কলোনি সদস্যদেরকে সংকেত দিতে সক্ষম। যেমন ধরো পিঁপড়া কি করে, যাত্রাপথে মাটিতে তার দেহ নিঃসৃত রস দ্বারা অন্য শ্রমিক পিঁপড়ার জন্য কি করে পথ নির্দেশনা দিয়ে যায়। মৃত পিঁপড়ার দেহ নিঃসৃত পদার্থ অন্যান্য সদস্যদের মধ্যে কি হয় উদ্দীপনা যোগায়। ফলে এরা কলোনি থেকে মৃত সদস্যকে বাইরে ফেলে দেয়। সবচেয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে কিন্তু হানিবিতে, মৌমাছিতে সবচেয়ে বেশি উন্নত যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা, এরপরে আসো কোহেসিভনেস অফ কলোনি, এই যে সমন্বিত সংযোগ। কলোনি সুচারুরূপে পরিচালনা করার জন্য প্রয়োজন কলোনি সদস্যদের মধ্যে শ্রমের বিভাজন এবং ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে
সমন্বয় সাধন, অর্থাৎ কলোনির সব সদস্য মিলে একটি জৈবিক একক বা বায়োলজিক্যাল ইউনিট হিসেবে কাজ সম্পন্ন করে। ফলে বৈচিত্র্যময় বিভিন্ন কাস্টের সদস্যগণ আকৃতি ও প্রকৃতিতে ভিন্ন হলেও স্বাধীনভাবে বসবাস করতে পারে না, বরং কলোনির সদস্যগণ পারস্পরিক সহযোগিতায় কাজ করে, ফলে প্রত্যেকেরই উপকার হয়। তোমরা দেখতে পাচ্ছ সমন্বিত সংযোগ। আচ্ছা আচ্ছা, কলোনির এই একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে রানীর কাছে। হ্যাঁ, পরীক্ষা করে দেখা গেছে যে রানী তার ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে এক ধরনের রস মিশ্রণ করে, যাকে বলা হয় কুইন সাবস্ট্যান্স বা রানী পদার্থ। এই কুইন সাবস্ট্যান্সের প্রভাবেই শ্রমিক সদস্যদের প্রজনন ক্ষমতা সুপ্ত থাকে এবং কাজের অনুপ্রেরণা যোগায়। শ্রমিক সদস্যগণ যেটা, তারা ঘনিষ্ঠ সহযোগিতায় তার দেহরসের সংস্পর্শে আসে। পক্ষান্তরে শ্রমিকগণ রানীকে খাওয়ায়, পরিষ্কার করে এবং যত্ন নেয়। এরপরে দেখো বাৎসল্য আচরণ। বাৎসল্য আচরণ হচ্ছে প্যারেন্টাল কেয়ার, যেটা পিতামাতা কর্তৃক ডিম ও শিশু সন্তানদের লালন পালন এবং নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে যে ধরনের আচরণ প্রকাশ পায় তাকেই বাৎসল্য আচরণ বলে। এক্ষেত্রে পতঙ্গ ব্যতিক্রম নেয়। পতঙ্গের সামাজিক আচরণের প্রথম ধাপে বাৎসল্য আচরণ প্রকাশ পায় এবং প্রকৃত সামাজিক পতঙ্গে এই আচরণটি আরো সুসংগঠিত এবং বিকশিত। যেমন ধরো মৌমাছি, উই পোকা। আচ্ছা, তারপরে দেখো ট্রোফাল্যাক্সিস। ট্রোফাল্যাক্সিসটা কি? দুটি পতঙ্গের মধ্যে খাদ্য বস্তু বিনিময় পদ্ধতিকে ট্রোফাল্যাক্সিস বলে। পিঁপড়া এবং উই পতঙ্গ পরস্পরের মুখ থেকে মুখে খাদ্য বিনিময় করে। পূর্ণাঙ্গ পতঙ্গ মুখ দিয়ে অপত্যকে খাওয়ায়। কোনো কোনো পিঁপড়া কিছু সময় ধরে বিটেল, ককসিডস, অ্যাফিডস ইত্যাদিকে খাওয়ায় এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এদের দেহ হতে রস নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে। আচ্ছা, সোয়ার্মিং হচ্ছে ঝাঁক বাঁধা। হ্যাঁ, সোয়ার্মিংটা কি? ঝাঁক বাঁধা। ঝাঁক ধরে উড়ে যাওয়া এবং কলোনি পরিত্যাগ করা মাতৃ কলোনিতে খুব ভিড় পরিহার করে এবং দূরবর্তী স্থানে দূরবর্তী পরিবেশে নতুন কলোনি সৃষ্টি করতে অনুপ্রেরণা দেয়। দল বেঁধে উড়ে যাওয়া বা সোয়ার্মিং সাধারণত খাদ্য সংগ্রহ, অভিপ্রায় কিংবা মল্টিং এর জন্য সংগঠিত হয়। অধিকাংশ ক্ষেত্রে রানী ও পুরুষ সদস্যদের মধ্যে তোমার এই মেটিংটা সম্পূর্ণ হয় সোয়ার্মিং এর সময়। এ ধরনের উড়ে যাওয়াকে বলা হয় তোমার নাপশিয়াল ফ্লাইট। তারপরে হচ্ছে আত্মরক্ষার কৌশল। আত্মরক্ষা প্রাণীর সহজাত প্রবণতা। পতঙ্গে আত্মরক্ষার উদ্দেশ্যে বিভিন্ন অঙ্গ কৌশল প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে সামাজিক পতঙ্গে নিজের ও সামাজিক সংগঠনের অন্যান্য সদস্যদের ও কলোনি সংরক্ষণের উদ্দেশ্যে যেসব আচরণ প্রকাশ পায় তাকে আত্মরক্ষামূলক আচরণ বলে। তো তাহলে আজকের মতন আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সামাজিক ইনসেক্টদের সামাজিক আচরণ এবং কোন ধরনের বর্গের পতঙ্গরা সামাজিক আচরণটা প্রদর্শন করছে এবং জীবনযাপন পদ্ধতির উপরে ভিত্তি করে পতঙ্গকে যে 3 রকমভাবে আমরা ভাগ করেছি এবং সেইখানে প্রকৃত সামাজিক পতঙ্গের ক্ষেত্রে যে সকল বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে বৃহৎ জনসংখ্যা, বিস্তৃত বাসা, জাতি প্রথা, যোগাযোগ, সমন্বিত সংযোগ, বাৎসল্য আচরণ, ট্রোফাল্যাক্সিস, সোয়ার্মিং এবং আত্মরক্ষার কৌশল। তাহলে আমরা প্রাথমিকভাবে ইনিশিয়ালি আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। নেক্সটে আমরা আরেকটু এলাবোরেটলি যাব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।